পুরো বাসা আজ মাথায় তুলে রেখেছে বাতাসি। কিছুক্ষণ আগে মাহাত তাকে কল দিয়ে বলছে তার পুরনো বান্ধবী জয়গুণ আসছে বাসায়। প্রায় ৫৮ বছর পর তাদের দেখা হতে চলছে। পুরনো সখী আসবে বলে কথা। এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও, শুধু বানাও বানাও আর বানাও বলে লাবিবা এবং রূপালীর কান ঝালাপালা করে ছাড়ছে বাতাসি। মৌকেও কাজে লাগিয়েছে, সাথে সাবিনা সহ কাজের লোকজন তো আছেই, কিন্তু নিসার ধারে কাছে যায়নি, এমনকি তিতিরকেও ডাকেনি। ছেলের বউ আর মেয়ের কাজ তার পছন্দ হচ্ছে না, তাই লাজলজ্জা ফেলে তিতিরের রুমে গিয়ে উকি দিল বাতাসি। তিতির অতিথিকে খাবার খাওয়াচ্ছে আর পাশে গোলাপ চোখ বন্ধ করে গুটিসুটি মেরে বসে আছে। অনেকক্ষণ হল বাতাসি দাঁড়িয়ে আছে। তিতির ওকে দেখতে পায়নি। শেষে যখন তিতিরের কোনো রেসপন্স পেল না, তখন বাতাসি গলা খাকারি দিয়ে বলল, ঘরের মধ্যে যে কখন থাইকা একটা মাইয়া মানুষ দাঁড়াইয়া আছে, হেইডা কি কারো চোখকে পড়ে না? বাতাসির কথা শুনে তিতির চমকে উঠল। পিছন ফিরে দাদিকে দেখেই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখিত দাদি, আমি আপনাকে দেখতে পাইনি। আসুন বলেই তিতির এগিয়ে গেল বাতাসির দিকে। বাতাসি অভিমানী গলায় বলল, থাউক থাও ক্যারে, আর দরদ দেখনের কাম নাই। বুইরা হলে মানুষ তো সকলের ভারী হইয়া যায়। আই ও হইছি, এর খবর ক্যাডাই নিব? তিতির কিছু একটা ভাবল, তারপর বাতাসির হাত ধরে সেখানে একটা চুমা খেয়ে বলল, দাদি, আমি শুনেছিলাম আপনার খুব প্রিয় একটা বান্ধবী ছিল, যে ছোটকালে মারা গিয়েছিল। সে নাকি আপনার কাছে কাছে ছায়ার মতো থাকত এবং আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিত। আপনি না হয় ভাবেন আমিই সেই মানুষ। এখন ফতাফত হুকুম করেন তো, দেখেন এক নিমিষেই সব কাজ শেষ করে দিব। বাতাসি ঝট করে হাতটা সরিয়ে নিয়ে বলল, ঢং দেখলে বাঁচি না, এর সামনে একদম নাটক করবি না। বাতাসির কথা শুনে তিতির খুব কষ্ট পেল, কিন্তু সেটা বাতাসিকে বুঝতে না দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সেই বান্ধবীর নাম শাপলা ছিল না? বাতাসির কি হলো বুঝা গেল না, কিন্তু ঝট করে তিতিরের হাতটা চেপে ধরে ছলছল চোখে বলে উঠল, শাপলার কথা কসনা বইন, আল্লাহ তোরে বাইচা রাখুক। সোয়ামী সন্তান লইয়া দুধে ভাতে দিন কাটা। বাতাসির মুখে এমন উত্তম দোয়া শুনে তিতির আর কথা বলতে পারল না। বাতাসির সামনেই ফিকরে কেঁদে উঠল। মেয়েকে এক হাতে নিয়েই বাতাসিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি সবসময় আল্লাহর কাছে অভিযোগ করতাম যে দাদি আমার মাহাতকে এত ভালোবাসে, সে কিভাবে আমাকে ভালো না বেসে থাকতে পারে। আল্লাহ তো আজ আমার অভিযোগের জবাব দিয়েই দিল দাদি। বাতাসি বিবি এত ভালোবাসা পেতে হয়তো অভ্যস্ত নয়, তাই তিতিরের কাছ থেকে সরে এসে বলল, কিছু খাওন বানাইয়া দিতে পারবি? জয়গুণ আইব তো তাই, ওরা ঠিকমতো বানাইতে পারে নাই। আই বলমো আর তুই বানাবি। তিতির চোখ মুছে হাসি মুখে বলল, এটা কোনো কথা হলো দাদি? আমায় হাজারটা কাজ করতে বলেন, আমি তিতির সবসময় সর্বদা আপনার হুকুমের অপেক্ষায় থাকব। চলেন। অতিথিকে গোলাপের কাছে রেখে তিতির বাতাসিকে নিয়ে চলে গেল। বাসার সবাই আজকে চোখ বড় বড় করে তিতির আর বাতাসিকে দেখছে। এটা কিভাবে সম্ভব? এ যেন বাঘবক্রি এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা। সাবিনা তো সবার সামনে বলেই ফেলল, দাদি, আই মনে হয় কানা হইয়া গেছি। এর চশমার দরকার মনে হইতাছে। আই কি এটা সত্যি দেখতাছি? সাপে নেউলের বিবাদ মিইটা গেছে। সূর্য কোনো দিকে উঠল? সূর্য পূবেই উঠছে। এহানে কাম না থাকলে সর এহান থাইকা বলে সাবিনাকে ধমক দিল বাতাসি।
তারপর তিতিরকে যা যা বলল তিতির সেইভাবেই তা করতে লাগল। সবকিছু গুছিয়ে নিতেই বাসার দরজার কলিং বেল বেজে উঠল। বাতাসি বিবি তাড়াহুড়া করে আধা দৌড় দিয়ে আসতে আসতে বলতে লাগল, ওই খাড়া তোরা, আই দরজা খুলুম। কথাগুলো বলে বাতাসি দরজা খুলে যাকে দেখল তাতেই সে আক্কেল গুডুম হয়ে গেল। চোখের সামনে বুদুন দাঁড়িয়ে আছে। বুদুনকে দেখে মনে পুরনো আগুন যেন জ্বলে উঠল। বাতাসি বিবি চোখ ঘোর করে বলল, তুই তুই আর বাড়ি তো আইছস কেন? বুদুন তার ফোকলা দাঁতের হাসির চমক দেখিয়ে দিয়ে বলল, বউদের সাথে বাজি ধরছিলাম বুবু। তোমার বাড়ি তো আইয়া তোমার হাতেই শীতের পিঠাপুলি খামু। বউরা বলে কি, তোমার মতো ছোচনা বজ্জাত আমুরা বোন নাকি কিছুই খাওয়াবো না। এর বুবুরে তারা বলে নাকি ছোচনা। এই বাজিতে তো এর জিততেই হইব। তাই জয়গুণ বুবুর নাম লইয়া মাহাদরে কল দিলুম। ব্যাস হয়ে গেল সব। বুদ্ধিটা কেমন বুবু? বুদুনের কথা শুনে বাতাসি থম ধরে দাঁড়িয়ে পড়ল। বাসার এত মানুষের সামনে কিছু বলতেও পারছে না ভাইকে। এতে যে নিজেরই নাক কাটা যাবে। তাই কিছু না বলে তিতিরকে ডেকে বানানো সব খাবারগুলো টেবিলে দিতে বলল। এত খাবার দেখে বুদুনের চোখ তো আকাশ উঠে গেল। খুশি মনে যতটা পারল সবগুলো চেটেপুটে পেটে তুলল। তারপর সুখের ঢেকুর তুলে এদিক ওদিক চাইতেন, দেখল বাসার সবাই তার চারদিকে দাঁড়িয়ে আছে। বুদুনের নিজেকে এখন রাজা রাজা লাগছে। বুবু যে সবকিছু এত জলদি মেনে নিবে সেইটাই আজব। বাতাসি বিবি উঠে ভাইয়ের মাথায় হাত বুলিয়েই বলল, পেট ভরছে ভাই, চল ঘরে গিয়ে গপ্পগুজব করি। কতদিন তোর সাথে সুখ দুঃখের গপ্প করা হয়নি। চল ভাই ঘরে চল। শাশুড়ির এমন কথা শুনে লাবিবা সহ রূপালীর মুখ শুকে গেল। আজ মামার আর নিস্তার নেই। আল্লাহ মালুম আজ কি ঘটতে চলছে। আম্মা, মামাকে রুমে নিয়ে যাওয়ার কি আছে? এখানেই আমরা সবাই মিলে গল্প করি। কথাটা সবার সামনে বলেই ফেলল লাবিবা। মৌ তো মুখে হাত দিয়ে বুদুনকে নিজের মাথা নাড়িয়ে বারবার ইশারা করছে, দাদা আপনি বাঁচতে চাইলে জলদি বাসা থেকে বিদায় হন। মৌয়ের ইশারা করা দেখে বাতাসি ওর দিকে তাকাইয়া চোখ গরম করে বলল, মৌ তোরে কি এর তেলেসমাতি দেখুন লাগব? যদি দেখবার চাস তো এহনিকো শুরু কইরা দিই। আর যদি না দেখবার চাস তাইলে চুই কইরা থাক। মৌ আর কথা বলে মুখে কুলু পেটে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। তিতির তেমন কিছু বুঝতে পারল না। তাই টেবিলের সমস্ত খাবারগুলো কিচেনে নিয়ে গেল। কিন্তু বাসার অন্য সদস্যরা বাতাসিকে হাড়ে হাড়ে চিনে। বাতাসি কি করতে পারে? তাই যে যতটা পারল বুদুনকে ইশারা করে নিষেধ করতে লাগল তার সাথে না যাওয়ার জন্য। সাবিনা তো দাঁত কেলাইয়া বলল, দাদা মনে হয় বহুকাল উত্তম মধ্যম খায়নি, তাই খাওনের লাই ছট করছে। পিঠে ছালা বান্দে দিব দাদা? ধুর ছুরি কি কষ। বুবু তুমি রাজি থাকলে সাবিনারে এর সাথে লইয়া যাইতাম। আমার বউদের লহে তার বেশ জমবে। এ একাই 100। কিরে সাবিনা এর সাথে যাইবি? আগে নিজের পিঠ সামাল দেন, তারপর এর কথা চিন্তা কইরেন বলে সাবিনা মুচকি মুচকি হাসতে লাগল। কারো ইশারার তোয়াক্কা না করে বুদুন বাতাসির দিকে চাইল। এরে কি কও তোমরা? বুবু এর সাথে গপ্প করব বলেই বুদুন বাতাসিকে নিয়ে রুমে চলে গেল। যাক বাব্বা শিকার নিজেই শিকারীর কাছে নিজেকে তুলে দিল। বুদুন খাটে বসে আছে। বাতাসি তার ঘরের কোণো থেকে গোলাপের জন্য বানানো লাঠিটা বের করে সুর সুর করে বুদুনের কাছে এসেই পিঠ বরাবর একটা বাড়ি বসিয়ে দিয়েই বলল, হারামজাদা, তোর বউরা এরে ছোচনা কইছে সেই বিচার তুই না কইরা এর বাড়ি তো পিঠা গিলতে আইছস।
খারা আজ তোর পেট থাইকা সব পিঠা বার করুম। অচমকায় বাড়ি খাইয়া বুদুন কোকর হইয়া লাফ দিয়ে খাটের উপর দাঁড়াইয়া বলল, বুবু অ্যারে মারছ কেন? আই তো আন্নের মানমর্যাদা ঠিক রাখছি। হারামজাদা তোর মানমর্যাদার খ্যাতা পড়ি আই বলেই আবার লাঠি তুলতেই বুদুন এসে বাতাসির লাঠি ধরে ফেলে চিল্লাই বলল, বুবু ভালো হইতেছে না কিন্তু। অ্যারে সাইসুই দিয়ে ঘরে ডাইকা আইনা মারতাছ? তোমার নামে মামলা করুম। পুরুষ নির্যাতনের মামলা দিমু। ছাড় আর লাডি ছাড়। অহ এইভাবে তো হইব না। তোরে অন্য তেলেসমাতি দেখানো লাগব। দাঁড়া বলেই বাতাসি চিৎকুর দিয়ে গোলাবরে ডাকতে লাগল। গোলাবও চোখের নিমিষেই এসে হাজির হল বাতাসির ঘরে। রূপালী রুমে ঢুকতেই বাতাসি চিল্লাইয়া আসতে নিষেধ করল ওদের। এবার বাতাসি বুদুরনে ছেড়ে দিয়েই গোলাবরে কইল, গোলাপ ধর ওরে ধর। ওর ইজ্জত মাটিতে মিশাইয়া দে। দুনিয়াতে ওর ইজ্জত থাকার কোনো অধিকারই নেই। হাত দিয়ে গোলাপকে ইশারা করতেই গোলাপ ঝাঁপিয়ে পড়ে বুদুনের গায়ে। লাবিবা দৌড় দিয়ে তিতিরের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তিতির গোলাবরে থামাও। মামাকে আজ ও মেরাই ফেলবে। সবকিছু শুনে তিতির ওখান থেকে দ্রুত বের হয়েই বাতাসির রুমে গিয়ে দেখল গোলাপ বুদুনের রান কামড়ে ধরে আছে আর বুদুন চিৎকার দিয়ে লাফালাফি করছে। এই কুত্তারে কেউ সরাস না কেন? অ্যারে মাইরা ফেলল। তিতির চিৎকার দিয়ে গোলাপকে ডাকতেই গোলাপ থেমে গেল। কিন্তু ততক্ষণে গোলাপের মুখে বুদুনের পাজামা শোভা পেতে লাগল। তিতির সাথে সাথে চোখ ঢেকে দ্রুত রুম থেকে বের হতেই গোলাপ পাজামা রেখে তিতিরের পিছে পিছে দৌড় দিল। বুদুন পাঞ্জাবি দিয়ে নিজেকে ঢেকে কাঁদতে কাঁদতে বলল, বুবু তুমি অ্যারে এই হারে মানঅপমান করলা। তুমি মানুষ না, তুমি ঘোষেটি বেগম। বউদের সামনে আর ইজ্জত আর রাখলা না। তোর মতো নিমখারামের এইডাই হন দরকার। তোরে যেন এই মুল্লুকে না দেহি বলেই বাতাসি বিবি রুম থেকে বের হয়ে গেল। বুদুন জলদি পাজামা পরে রুম থেকে বের হতেই রূপালী তার গায়ে হাত দিয়ে বলল, বলেছিলাম রুমে যাইয়েন না মামা, কিন্তু কথা শুনলেন না তো। এখন বোঝেন কেন নিষেধ করেছিলাম আমরা। যা হবার হয়েছে, চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। ছাড় অ্যারে ছাড়। সাপের বাচ্চা সাপ। তগো অনেক আপ্যায়ন দেখছি। অ্যার ইজ্জত লইয়া টানা হিচড়া কইরা দরদ দেহাস। লাগব না আর আইমু না তগো বাড়ি। এই পশ্চিম দিকে ঘাটা ধরনু। আর তোর মা। হেরে সাবধানে থাকতে কইস। মাহাদের কাছে বিচার দিমুই। কথাগুলো বলে বুদুন হসপিটালে চলে গেল। এদিকে বাতাসি বিবি এই জীবনের প্রথম গোলাপের গায়ে হাত বুলিয়ে বলল, তোর উপর আজ আই অনেক খুশি। আয় তোরে লাড্ডু খাওয়ামো। এবার বাতাসি সবাইকে হুঙ্কার দিয়ে বলল, আজকের ঘটনা খান যদি মোর স্বামীর কানে কেউ তুলছে, তয় তার একদিন কি আর একদিন। বুদুনের থেকেও তার হাল খারাপ হইব। আজ যেন শুধু বাতাসিরই দিন ছিল। সেদিন আর বাতাসির উপর কেউ কোনো কথা বলতে পারল না। পরের দিন বিকালে সবাই রেডি হয়ে কক্সবাজারের উদ্দেশ্য রওনা দিল। পরপর 3টা প্রাইভেট কার বাসা থেকে বের হয়ে গেল। কামরান সাহেব আর মাহাত কিছু কাজে আটকে গেছে। তারা তাদের কাজ শেষ করে রওনা দিবে। একটা লম্বা সময় নিয়ে তারা সবাই রূপসার বাসায় এসে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে দেখল, এ যেন এলাহি কাণ্ড। বাসার চারদিকে সহ পুরো বাসা লাইটিং করা। দেখেই মনে হচ্ছে একটা জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। রূপসার বরের পরিবার থেকে তাদের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি করা হল না। মন্ত্রী পরিবারের লোকজন বলে কথা। সবাই ক্লান্ত, তাই যে যার রুমে অবস্থান নিল। তিতির এসে ছেলেকে নিয়েই নামাজে দাঁড়িয়ে পড়েছে কাজা নামাজগুলো আদায় করতে।
ছোট্ট অতিথি কেঁদেই চলছে তিতিরের পাশে শুয়ে থেকে। লাবিবা বেগম এসে বারবার দেখে যাচ্ছেন কিন্তু অতিথিকে কোলে নেওয়ার সাহস পাচ্ছেন না। তিতির যখন সালাম ফিরালো তখন লাবিবা বেগম দ্রুত অতিথিকে নিয়ে কান্না থামানোর জন্য চেষ্টা করতে লাগল। তিতির জায়নামাজ গুটিয়ে শাশুড়ির কাছে এসে বলল, মা, ওকে আমায় দিন, ওর ক্ষুধা লেগেছে। বরং আপনি সাদকে নিয়ে যান, ওকে একটু খাবার দিন। ছেলেটা একটা লম্বা সময় ধরে কিছু খায়নি। লাবিবা বেগম কথা না বাড়িয়ে নাতনিকে তিতিরের কোলে দিয়ে সাদকে নিয়ে গেল। আর তিতির অতিথিকে ফিডিং করাতে ব্যস্ত হয়ে গেল। মাহাদ এখনো আসেনি। ও এখন কি করছে কে জানে। পরের দিন দুপুরের দিকে মাহাদ আর ওর বাবা হেলিকপ্টার যোগে কক্সবাজারে পৌঁছাল। কাজের চাপে তারা আসতে পারেনি। বাসায় পৌঁছার সাথে সাথে সাদ কোথায় থেকে যেন দৌড়ে এসে মাহাদকে জড়িয়ে ধরেই সালাম দিল। সাথে গোলাপও এসেছে পিছু পিছু। সালামের জবাব দিয়ে সাদকে কোলে নিতেই গোলাপ পা মাহাদের গায়ে তুলে দাঁড়িয়ে আদুরে গলায় ডাকতে লাগল। মাহাদ গোলাপের মাথায় হাত বুলিয়ে দিয়েই তিতিরের কাছে যাওয়ার জন্য পা বাড়াল। দূরে রূপসা দাঁড়িয়ে মাহাদকে মুগ্ধ চোখে দেখতে লাগল। এই মহাপুরুষটার জন্য এত এত আয়োজন। শুধুমাত্র তাকে এক মুহূর্ত দেখার জন্য রূপসা যে কোনো কাজ করতে প্রস্তুত। কতদিন পর তাকে দেখছে। এদিকে অনুষ্ঠান পুরো জমে গেছে। মাহাদ রুমে এসেই তিতিরকে লম্বা একটা সালাম দিল। এই সাজো তিতির মাহাদকে আগে সালাম দিতে পারল না। তবে মাহাদকে দেখে তিতিরের ভিতরের সব দুশ্চিন্তা যেন নিমিষেই উধাও হয়ে গেল। বুকের ভিতর প্রশান্তির বাতাস বইছে। মাহাদ সাদকে নেমে দিয়েই আগে গোসল করতে গেল। গোসল সেরে এসে অতিথিকে কোলে নিয়ে আদর করতে লাগল। পুরো রাত অর্ধনিদ্রায় কাটানোর জন্য এখন যেন দুচোখ ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে। তাই মেয়েকে বুকে জড়িয়েই শুয়ে পড়ল। এমন সময় লাবিবা রুমে এসে তিতিরকে ডেকে নিয়ে গেল। সবাই মাহাদের বউ দেখতে চায়। মাহাদ ঘুমিয়ে আছে, ওকে এই অবস্থায় ছেড়ে যেতে মন চাচ্ছে না। তবুও যাওয়ার আগে দরজা লক করে চলে গেল তিতির। সবাই সবার কাজে ব্যস্ত। রূপসা তিতিরকে ব্যস্ত রেখেছে সবার সাথে গল্প করাতে। রূপসার ভাবসাব তিতিরের খুব একটা ভালো লাগছে না। মাহাদ ঘুমিয়ে আছে সেই সুযোগটাই না রূপসা নেয়। এত মানুষের মাঝে কিছু বলাও দেয়। তবে রূপসা কি আবার তার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আল্লাহ রক্ষা করো। আল্লাহ আমার এমন কোনো পরীক্ষা নিও না যেখানে আমি বেঁচে থেকে সারা জীবন বারবার মৃত্যুর স্বাদ আলিঙ্গন করি। তিতিরের ধারণা মিথ্যা ছিল না। রূপসা সত্যিই তার খেলায় মেতে উঠছে। রূপসা এসে দরজা খুলতে যখন যাবে তখন দেখল ভিতর থেকে দরজা বন্ধ করা আছে। রূপসা একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে মনের ভিতর কথার ঢেউ তুলে বলল, বোকা মেয়ে কোথাকার, আমার বাসা আর আমার উপরই পোদ্দারি। এভাবে বুঝি স্বামীকে সুরক্ষায় রাখা যায়? আমার কাছ থেকে নিজের স্বামীকে বাঁচিয়ে দেখা। আজ আমি সব রেডি করেই মাঠে নেমেছি। জয় তো আমারই হাতের মুঠোয়। রূপসা চাবি এনে পুশ করে দরজা খুলে ভিতরে ঢুকল। ক্যামেরা সেট করল মাহাদের দিক করে। কাজটা যদি ঠিকমতো সফল হয় তাহলে কেল্লা ফতে। মাহাদকে হাতের মুঠোয় পাবে সে। যেভাবে মাহাদকে নাচাবে সেইভাবেই মাহাদ নাচবে। শুধু একটা চান্স পেলেই হয়। রূপসা একটা রুমালে ক্লোরোফোম স্প্রে করে মাহাদের পাশে দাঁড়াল। কি সুন্দর লাগছে মাহাদকে। মাহাদের পাশে অতিথিও ঘুমিয়ে আছে। দুজনকেই দারুণ লাগছে। আজ যদি মাহাদের সাথে আমার বিয়ে হতো তাহলে তোমার মতো আমারও একটা বেবি থাকতো বলে অতিথির গাল ছুঁয়ে দিল রূপসা। ছোটবেলা থেকেই স্বপ্ন সে মাহাদের সাথে ঘর করবে।
কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই কিছু সময় মাহাদকে একান্ত পেতে চায় রূপসা। রূপসা মাহাদের দিকে ঝুঁকে গিয়ে ওর শরীরের ঘ্রাণ নিল প্রাণভরে। হ্যাঁ মাহাদ, আমি এখনো তোকে চাই। সেটা বৈধ হোক কিংবা অবৈধ, তবুও তোকে আমার চাই। তুই তো তিতির বলতেই পাগল। আমি কিন্তু তোর জীবনে আগে এসেছি, তবুও তুই আমাকে ছেড়ে তিতিরকেই বেছে নিয়েছিস। কত মানুষ কাজিনদের বিয়ে করে আর তুই? আমার সাথে তুই খুব খারাপ ব্যবহার করেছিস মাহাদ। তাই তোকে আজ এমন ফাঁদে ফেলাবো যে তোর মতো বাঘও আমার কাছে বিড়াল ছানা হয়ে যাবে। কিন্তু রূপসা দরজাটা পুরো আটকাতে ভুলে যায়। সব পাপ কাজের একটা ফাঁক থাকে, যেই ফাঁক দিয়ে পুণ্য কাজগুলো ঢুকে পাপকে বিনাশ করে। সেটা রূপসার বেলায়ও প্রযোজ্য হল। রূপসা মাহাদকে নিয়ে এতই বিভোর ছিল যে রুমে কে ঢুকল তার কোনো খেয়াল রইল না। বাতাসি বিবি এসে রূপসার চুলের মুঠি ধরেই একটা হ্যাচকা টান দিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর কোমরে শাড়ির আঁচল বেঁধে চোখ মুখ শক্ত করে রূপসার দিকে তেড়ে এসেই চিৎকার দিয়ে বলল, তোরে বলিনি মাহাদ থেকে দূরে দূরে থাকবি? এক কথা তোকে কতবার কইতে হয়? খাড়া তোরে তো আজ পলিথিনের ভ্যানিটি ব্যাগ পরামু। রূপসা তার কাজে আজও ব্যর্থ হল, কিন্তু ও থেমে থাকল না। ঝট করে ফ্লোর থেকে উঠেই নানির মুখ আর গলা চেপে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার জন্য আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে সেটা আমি হতে দিব না। তুমি বারবার আমার পরিকল্পনা জলে ডুবে দাও। আজ তোমায় আর ছাড়ছি না। প্রয়োজনে তোমার লাশের উপর দাঁড়িয়ে আমার স্বপ্নকে বাস্তবায়িত করব। তাছাড়া তোমার উপর প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সুযোগও পেয়েছি। আগে নিজেকে বাঁচিয়ে দেখাও। হিংসা আর রাগে যেন রূপসা ওর হিতাহিত বোধটুকুও হারিয়ে ফেলল। শক্ত করে বাতাসির গলা চেপে ধরল। আজ সে বাতাসিকে শেষ করেই যেন দম নিবে। রূপসার সাথে বাতাসি বিবির ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিছু একটা শব্দে মাহাত চট করে চোখ খোলে। চোখ খুলে যা দেখল তাতে মাহাত চমকে উঠল। কি হচ্ছে এসব বলেই দ্রুত বিছানা থেকে লাফ দিয়ে উঠেই রূপসাকে একটা ধাক্কা দিয়ে বাতাসিকে ওর থেকে আলাদা করে ফেলল। বাতাসি মাহাতকে জড়িয়ে ধরেই বলল, অ্যারে বাঁচা ভাই। ও অ্যারে মাইরা ফেলল। বাতাসি এতটা ভয় জীবনেও পায়নি। মাহাতকে জড়িয়ে ধরে কাঁপতে লাগল। দাদির এমন অবস্থা দেখে মাহাদ রূপসার দিকে কঠিন চোখে চেয়ে বাতাসিকে বলল, দাদি, আমি আছি তো। কাকে এত ভয় পাচ্ছ? কি হয়েছে তোমার, আমায় খুলে বলো। রূপসা রাগে কেঁপেই চলছে। মাহাদ ওর চাহনি দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না। বাতাসিকে ছেড়ে দিয়েই কষে একটা থাপ্পড় মারল রূপসার গালে। না একটা মেরে ও ক্ষান্ত হল না। পরপর কয়েকটা চড় মারল রূপসাকে। তারপর চিৎকার দিয়ে বলল, চোখ নামা। এত বড় অপরাধ করে আবার ওই চোখের দাপট দেখাস কিভাবে? আর তুই দাদির গায়ে হাত তুলিস কোনো সাহসে? তোর এত সাহস কবে থেকে হল? এত নিচে নেমে গেলি কিভাবে? আরে তুই তো মানুষ নামে একটা দুপায়া পশু। পশুদেরও তো দয়ামায়া আছে, তোর তো দেখছি সেটাও নেই। এত অধঃপতন তোর। এই জন্য, শুধু এই জন্য আমাদের ইনভাইট করেছিস? আজ যদি তোর বাবা মা তোর বিচার না করে তাহলে আমি নিজেই তোর বিচার করব। মাহাদ আর এক মুহূর্ত দেরি না করে ফুয়াদকে কল দিয়ে রুমে আসতে বলল। আসার সময় ফুফা আর বাবাকেও নিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে সবাই এসে হাজিরও হল। সাথে নিশাও চলে আসল। মাহাদ ওর বাবাকে লক্ষ্য করে চিৎকার দিয়ে বলল, আমি এখানে আসতে চাইনি। শুধুমাত্র আপনি আমাকে বাধ্য করেছেন এখানে আসতে। এখানে আসার ফল দেখছেন তো। আমার কথা যদি একবার শুনতেন তাহলে এমন দিন দেখতে হতো না আর এভাবে বেইজ্জতিও হতে হতো না।
সে নিজ কার্য সিদ্ধি করার জন্য দাদিকে তো প্রায় মেরাই ফেলছিল। মাহাদের কণ্ঠে ক্রোধ যেন ফেটে পড়ছে। মাহাদের কথা শুনে কামরান সাহেব থো মেরে মাথা নিচু করে রইল। মহাদত্ত সত্যিই এখানে আসতে নিষেধ করেছিল, কিন্তু আমি ওকে এখানে আসার জন্য এক প্রকার জোর করেছিলাম, যার ফলাফল হাতের সামনেই রয়েছে। ছেলের সামনে কথা বলার মুখ আর রইল না তার। মায়ের জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে তার। তিনি নিজের মায়ের খেয়ালও রাখতে পারেননি। ওদিকে বাতাসি বিবি গুনগুন করে কান্না জুড়ে দিছে। ফুয়াদ মাহাদের কাছে গিয়ে অনুরোধের স্বরে বলল, দেখ, এমন করে চিৎকার চেঁচামেচি করিস না ভাই। বাসা ভর্তি মেহমান, তাছাড়া এটা ওর শ্বশুর বাড়ি। একবার যদি জানাজানি হয়ে যায় তাহলে ওর অবস্থা কি হবে ভেবে দেখেছিস? এটা কোনো পাশ্চাত্য দেশ নয় যে কারো কিছু যায় আসবে না। বাংলাদেশে এর প্রভাব মারাত্মক। তাই সবকিছু জেনেও আমাদের চুপ থাকতে হয়। মাহাদের আর ধৈর্য রইল না। রূপসার দিকে চেয়েই হুঙ্কার দিয়ে বলল, চুপ থাকব। আমি চুপ থাকব, চুপ মাই ফুট। ওর কোনো লজ্জা আছে? দেখ দেখ, ওর ভিতর কোনো অনুশোচনাই নেই, বরং ওর কাজে ও সফল হতে পারেনি তাই রাগে কেমন করে কাঁপছে। রুমে সবার চিৎকার চেঁচামেচিতে অতিথির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙ্গেই ও কেঁদে উঠল। নিসা দ্রুত অতিথিকে কোলে নিয়ে বাহিরে চলে আসল। এসেই লাবিবার কোলে অতিথিকে দিয়ে বলল, মা ওকে তিতিরের কাছে নিয়ে জানত, হয়তো ক্ষুধা লাগছে ওর। নিসা আর শাশুড়িকে কিছু না বলে দ্রুত আবার রুমে চলে আসল। এসে দেখল ফুয়াদ সহ রজনী ফুফু মাহাতকে বুঝিয়েই চলছে কথাটা না বাড়ানোর জন্য। এবার নিশাই রেগে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে সবার কাছে এসে বলল, আজব তো, আপনার মেয়ে এত বড় নোংরা খেলায় মেতে উঠল, কোথায় তাকে শাসন করবেন তা না করে মাহাতকে বুঝাইতে আসছেন? দোষ তো দেখছি আপনার মেয়ের একার না, দোষ আপনাদের শিক্ষার ভিতরও রয়েছে। নিসার কথা শুনে ফুয়াদ ওর দিকে চেয়ে চোখ গরম করে তাকাতেই নিসা চুপ হয়ে যায়। আর কোনো কথাই বলতে পারে না নিসা। এবার বাতাসির মুখ ছুটল, ফকিরের বাচ্চা ফকিন্নি, ওর 14 গোষ্ঠী খারাপ, ওর আবার জাতপাত আছে নাকি? বাপ যেমন মাইয়াডাও তেমন। ও কামু, কামুরে আজ তো তুই অ্যারে খাটিয়াতে তুলতি বাপ। তোর কি মায়ের উপর দরদ হইতেছে না? আই মরলে কি তুই সুখ পাইতি? আহ দাদি, চুপ করবে। কথাটি ফুয়াদ বলতেই বাতাসি কান করতাল ফাটিয়ে বলল, হেলার পুতো মাগির ভেড়া, অ্যারে চুপ থাকতে কইস? বউ চিল্লালে তো কোনো দিন তোর মুখ থাইকা কথা বার হয় না, আর অ্যারে শাসাইতাছস? চোপা কি ভাঙ্গনের দরকার? আম্মা জামাইয়ের সামনে কি সব বলছেন বলে রজনী কেঁদে উঠল। আপনি একটু থামবেন? আমার সম্মানটা আর শেষ করে দিবেন না। এর সমস্ত প্রভাব আমার উপর এসে পড়বে। এবার রূপসার বাবা গলা চওড়া করে বললেন, এখানে হচ্ছেটা কি? রজনী, তোমার পরিবারের নাটক করতে বন্ধ করো। এটা ওদের আলোচনার ড্রয়িং রুম নয় যে যা ইচ্ছা তাই বলবে। এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি। তাদের সসম্মানে দাওয়াত করা হয়েছে, তারা যেন সেই সম্মানটা রাখে। বহু বছর আগে চরের কথা মনে হয় ভুইলা গেছে মজিদের পোলা? হেইডা কি মনে করণ দেওয়া লাগব? বাতাসির কথা শুনে রূপসার বাবা কটমট করে রজনীর দিকে চাইল। সেটা দেখে কামরান সাহেব ওনার মায়ের কাছে এসে অনুরোধের স্বরে বলল, আম্মা জান, এসব কি বলেন? মেয়ের সংসার কি ভাঙ্গতে চান? কেন এসব পুরনো কথা তুলছেন? হ্যাঁ কামরান, তোমার মাকে বুঝাও, এসব কথা যেন আর বলতে না শুনি। বৃদ্ধ বয়সে এত মুখ আমি কারো দেখিনি।
নিজের তো সম্মান নেই, এবার দেখছি ছেলের সম্মানও মাটিতে মিশিয়ে দিতে চান। জামাইয়ের কথা শুনে বাতাসি ক্ষেপে গিয়ে বলল, হারামখোরের দল সবগোলা। প্যাটে শত্রু রাখছি শত্রু। অ্যারে যে এতক্ষণে কব্বরের ভিতর ঢুকাই তো তার কোনো বিচার নাই। সব কটা ইমতিয়াজ চেয়ারম্যানের মতো হইছে। রক্ত, রক্ত, একই রক্ত যে সকলের শরীরে বইতাছে। কব্বরের ভিতর ঢুইকাও ইমতিয়াজ চেয়ারম্যান তার স্বভাবখান পোলা মাইয়াগড়ে বাইটা দিয়া গেছে। আই মরলে সগলে খুশি হইয়া 40 বাইর করব। তুই কিছু একটা কমাহাদ। তুই ছাড়া আর কেউ নাই। বাবা আমি কিছু করিনি। নানি আমাকে আগে থেকেই দেখতে পারত না, আর এখন এসে নাটক করছে। আপনি জানে না তার স্বভাব কেমন? আর তাকে আশকারা দেওয়া তো মাহাদের কাজ। রূপসা, রূপসা আর ওর বাবার সাথে বেদম ঝগড়া লেগে গেল বাতাসির। কেউ কাউকে থামাতে পারছে না। মনে হচ্ছে তারা বাবা মেয়ে মিলে সব দোষ মাহাদ আর বাতাসির উপর চেপে দিয়ে মুক্তি পেতে চাচ্ছে। রূপসা তো এমনি এমনি কাজ করার মতো মেয়ে নয়। কথাটি মাথায় আসতেই মাহাদ এদিক ওদিক চোখ বুলাতে লাগল। হ্যাঁ, অদূরে ক্যামেরা সেটিং দেখতে পেল। দ্রুত ওটা নিয়ে সব দেখে ওর ফুফার হাতে তুলে দিয়ে বলল, নিজ মেয়ের নাটক দর্শন করেন। এর পরেও যদি দাদিকে কটু কথা বলেছেন তো আমি ভুলে যাব আপনি আমার কে হন। রূপসার বাবা সব দেখে আর কোনো কথা বলতে পারল না। চুপ করে নিজের হাত নিজেই মোচড়াতে লাগল। কিন্তু রজনী এসে কাঁদতে লাগল। কারণ ও ভালো করে জানে মাহাদ ক্ষেপে গেলে ও কি করতে পারে। তাই মাহাদের হাত ধরে অনুরোধ করে বলল, বাবা ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই জানিস তো ও কেমন পাগলাটে মেয়ে। ওকে ক্ষমা করে দে। যা হবার হয়ে গেছে সব ভুলে যা মাহাদ। ভুলে যাব? আপনি আমাকে বলছেন ভুলে যেতে? এত কিছু ঘটে গেল, সেগুলো দেখেও আপনি কিভাবে এমন কথা বলতে পারেন? নিজের মায়ের কথা তো একবার ভাববেন নাকি? সন্তান প্রীতি এত ভালো নয়। সে তো আমাকে প্রায় শেষ করেই ফেলে দিয়েছিল। আমার লাইফ সহ সংসার সবকিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সে আমার ঘুমের সুযোগ নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছিল আর তাকে আমি ক্ষমা করব? ও কি জানত না আমার স্ত্রী সন্তান রয়েছে? তারপরও এটা কিভাবে করতে পারল? আর দাদির কথা তো বাদই দিলাম। যা করেছে নিকৃষ্ট কাজ করেছে। মেয়ে যদি পাগল হয় তাহলে তাকে পায়ে বেড়ি দিয়ে ঘরে আটকিয়ে রাখুন। তাহলে অন্তত কিছু মানুষের সংসার বাঁচবে। অসভ্য মেয়ে কোথাকার। মাহাদ কথাগুলো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কথাগুলো বলে রূপসা রাগী লোকে মাহাদের দিকে চাইল। তুই আবার কথা বলছিস নিলজ্জ, বেহায়া মেয়ে কোথাকার। বাড়াবাড়ির দেখেছিস কি? বেশি কথা বললে আমি ভুলে যাব তুই আমার কাজিন হস। একদম সোজা থানায় তুলব। তখন তোর এত বড় বড় কথা কোথা থেকে আসে সবকিছু দেখে ছাড়ব। সম্মান নিয়ে টানা হিচড়া করলে ভুক্তভোগীর কতটা কষ্ট হয় তা বুঝিয়ে ছাড়ব। সব জায়গায় পাগলামো। তোকে আমার চোখের সামনে যেন আর না দেখি। মাহাদ, বলে জোরে একটা চিৎকার দিল রূপসা। এত তোর অহংকার বেড়ে গেছে। আমি বলছি তোর কথা তুই সংযত কর। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। Just shut up, I don't want to talk to dirty girl like you, I can't even bear your face, get out of front of my eyes. মাহাদ কথাগুলো এত জোরে ধমকের সাথে বলল যে রূপসা সহ ওর বাবা পর্যন্ত কেঁপে উঠল। কামরান সাহেবের মুখ থেকে মাহাদ নামটি উচ্চারণ হতেই, আমি যদি এখানে আর এক মুহূর্ত থাকি তাহলে ওকে নির্ঘাত খুন করব। তাই আপনারা ওর বিচার করেন।
আর যদি আমি বিচার করি তাহলে আপনাদের বাপ মেয়ের মানসম্মান ধূলিসাৎ করে ছাড়ব। কথাগুলো বলে মাহাদ রাগে ঘর থেকে বের হয়ে গেল। তিতির অতিথিকে কোলে নিয়ে কয়েকজন মহিলার সাথে কথা বলছিল। এমন সময় মাহাদ প্রায় ছুটেই বের হয়ে গেল বাসার বাহিরে। দূর থেকে মাহাদের এমন ছুটে চলে যাওয়াটা স্বাভাবিক লাগল না তিতিরের। তিতির মহিলাদের সাথে দ্রুত কথা শেষ করে ওদের কাছ থেকে সরে এল। একটু দূরে সাদের কাছে গোলাপ দাঁড়িয়ে ছিল। সেও মাহাদের চলে যাওয়ার দিকে চেয়ে আছে। তিতির দ্রুত গো শব্দটি উচ্চারণ করতেই গোলাপ বুঝে ফেলল তাকে কি করতে হবে। গোলাপ মোটেও বিলম্ব করে না, এক দৌড়ে মাহাদের পিছে ছুটে বাহিরে চলে গেল। কিছু তো একটা হয়েছে। মাহাদকে স্বাভাবিক দেখাচ্ছিল না। তিতির সাবিনাকে ডেকে ওর কোলে অতিথিকে দিয়ে বলল, বোন, ওর খেয়াল রেখ। দাদি আসলে না হয় ওকে তার কাছে দিও। আপা চিন্তা করেন না, আই ওরে সামলাইতে পারুম। আপনি যান। ওকে বলে সাদকে কাছে ডাকল তিতির। সাদ ওর মায়ের কাছে এসে গা ঘেঁষে দাঁড়াতেই ওকে নিয়ে শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, সাদকে একটু দেখে রাখবেন আমি না আসা পর্যন্ত। লাবিবা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? এই তো সামনে বলেই তিতির সাদের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আমি একটা কাজে বাহিরে যাচ্ছি। আশা করি তুমি আমাকে কারো কাছে লজ্জিত করবে না। অতিথির খেয়াল রেখো না। আর দাদা যান আসলে সবসময় তার কাছে থাকবে। তিতির ছেলেকে উপদেশ দিয়েই ওই অবস্থায় মাহাদকে অনুসরণ করে দ্রুত চলে গেল। বাহিরে আসতেই দেখল ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে মাহাদ গাড়িতে উঠে পড়েছে। গোলাপও সেই সুযোগে গাড়িতে উঠে পড়ল। মাহাদ গোলাপকে বারবার চলে যেতে বলছে, কিন্তু ও একটুও নড়াচড়া করল না। বরং মাহাদের পেটের সাথে ওর মাথাটা ঘষিয়ে করুণ সুরে ডাকতে লাগল। ভীষণ বিপদ। আসলে প্রাণীরা হয়তো আগে থেকেই বুঝতে পারে। গোলাপের আচরণ দেখেও এমনটাই লাগছে। তিতির দ্রুত এসে গাড়িতে বসে বলল, গোলাপ তো আপনার কথায় যাবে না। কারণ ওর মায়ের হুকুম আছে তার বাবাকে ছাড়া যেন এক চুল পরিমাণও না নড়ে। মাহাদ তিতিরকে দেখে অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। মেয়েটাকে বলতে হয় না আমার যন্ত্রণার কথা। সব সমস্যা তার কাছে ধরা পড়বেই। নিজেকে সংযত করে মাহাদ গলা ঝেড়ে বলল, বাচ্চাদের কার কাছে রেখে এসেছ? আর তুমি ওদের ছেড়ে কেন এসেছ? এখনই চলে যাও। স্বামীর কথা শোনা প্রতিটি স্ত্রীর জন্য ফরজ। কিন্তু তিতির আজ কোনো কথা শুনল না, বরং একরোখা হয়ে বসে থাকল। দেখেন, আপনি যেখানে যাবেন আমাকেও সেখানে নিয়ে যান। আল্লাহ সুবহানাতালার পরে যদি আপনার কারো সঙ্গ দরকার সেটা হলো আমি। যদি আপনি আপনার সমস্যার কথা আমাকে নির্দ্বিধায় না বলতে পারেন তাহলে আমি আপনার অর্ধাঙ্গিনী হিসেবে ব্যর্থ। এখন বলেন, আমি কি চলে যাব, না আপনার কাছে থাকব? প্লিজ আমাকে ব্যর্থ প্রমাণিত করবেন না। তিতিরের এমন কথা শুনে মাহাদ তিতিরকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, সাদ, অতিথিকে কার দায়িত্বে রেখে এসেছ? সাদকে মার কাছে আর অতিথিকে সাবিনার কাছে রেখে এসেছি। ওদের নিয়ে সমস্যা নেই। গোলাপকেও পাঠিয়ে দিব ওদের কাছে। কিন্তু আমাকে আপনার সাথে নিয়ে চলুন। হুম বলেই তিতিরকে ছেড়ে দিল মাহাদ। আর এই সুযোগে তিতির গোলাপকে নেমে দিল। গোলাপ চলে যেতেই মাহাদ গাড়ি স্টার্ট দিল। কিছুদূর যেতে তিতির গাড়ির মিররে দেখল গোলাপ ছুটে আসছে তাদের দিকে। এমন দৃশ্য দেখে তিতির গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতেই গোলাপ দৌড়ে এসে গাড়ির কাছে দুপা তুলে ভুক ভুক করতে লাগল। মাহাদ গ্লাসটা নামাতেই গোলাপ জানালা দিয়েই ভিতরে ঢুকে মাহাদের কাছে এসে ছটপট করতে লাগল।
আও আও বলে করুণ সুরে ডেকে বারবার মাহাদের বুকের ভিতর জায়গা করে নিতে চাচ্ছে। তিতিরের হঠাৎ মনে পড়ল 4 বছরের আগের কথা। সেদিনও তিতির বাহিরে বের হওয়ার সময় গোলাপ এমন আচরণ করেছিল। গোলাপকে রুমে বন্দি করে রেখে যেতে হয়েছিল, যার ফলাফল তিতিরের উপর আক্রমণ হয়। 3টা বছর সে মাহাদের কাছ থেকে দূরে থেকে অসহ্য কষ্ট উপভোগ করেছিল। তাহলে আজও এমন খারাপ কিছু ঘটতে চলেছে? বুকের ভিতর তুলপাড় করতে শুরু করল তিতিরের। সে বলেই ফেলল, মাহাদ চলেন না, আমরা বাসায় ফিরে যাই। আমার সত্যিই কিছু ভালো লাগছে না। কিন্তু মাহাদ তিতিরের কথার তোয়াক্কা না করে ড্রাইভ করতে লাগল। মাহাদ ড্রাইভ করতে করতে সমস্ত ঘটনা তিতিরকে খুলে বলল। তিতির সব শুনে চুপ হয়ে গেল। কিছু একটা ঘটবে, কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা তিতির কল্পনাও করেনি। এবার তিতির মাহাদের বাম হাতে চুমু খেয়ে মাহাদকে জড়িয়ে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের এমন একটা ধাক্কা খাওয়ার দরকার ছিল মাহাদ। আল্লাহ যা করবেন তা আমাদের ভালোর জন্যই করবেন। দাদি আপনাকে ফেরেশতার মতো বাঁচাইছে। যদিও সমস্ত ক্রেডিট আল্লাহ সুবহানাহু তাআলার। বড় কিছু হওয়ার আগে আল্লাহ আমাদের সাবধান করে দিল তার ব্যাপারে। এখন ওনাকে আমাদের এড়িয়ে চলতে হবে। আল্লাহ ওনাকে হেদায়াত দান করুন, আমিন। তিতিরের কথা শুনে মাহাদের মনে প্রশান্তির বাতাস বয়ে চলল। এ কথা সে কথায় তারা অনেক দূরে চলে এসেছে। চারদিকে মাগরিবের আজান হচ্ছে। হঠাৎ গাড়িটা থামিয়ে মাহাদ তিতিরকে জিজ্ঞাসা করল, তার অজু আছে কিনা। তিতির হ্যাঁ বলতেই মাহাদ ওকে গাড়িতে সালাত আদায় করতে বলে গাড়ি থেকে নেমে গেল। পিছু পিছু গোলাপও নেমে গেল। মাহাদ অজু করে সামনের খোলা মাঠে এল। আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত জমিনকে সিজদা করার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। আল্লাহর পুরো জমিনই নামাজের জন্য জায়নামাজ স্বরূপ। তাই মাহাদ নির্দ্বিধায় ঘাসের উপর দাঁড়িয়ে মাগরিবের সালাত আদায় করে নিল। তারপর মাহাদ এসে গাড়িতে উঠেই বলল, তিতির তোমার মনে পড়ে, আমরা কিছু বছর আগে এখানে এসেছিলাম। এখানেই আমরা সাদের আগমনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনায় মশগুল হয়ে পড়েছিলাম। আল্লাহ আমাদের নিঃসন্তান করে রাখেননি, একটার জায়গা দুটো দান করেছেন। তিনি কতই না উত্তম প্রভু আমাদের। জি মনে আছে আমার, বলে অপার মহিয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করল তিতির। তিনি কতই না উত্তম প্রভু, তার মহিমার কোনো তুলনা হয় না। মাহাদের এখন খুব ভালো লাগছে। মাহাদ মুচকি হেসে তিতিরের কথার সায় দিয়ে তারপর আবার ড্রাইভ করতে লাগল। আরও খানিকটা দূরে এসে তিতির বলল, বাসায় চলেন। জানি না মেয়েটা কি করছে। অনেকক্ষণ হলো তাকে ছেড়ে এসেছি। হুম বলে গাড়ি ঘুরাতেই সামনের কাচ ভেদ করে একটা গুলি এসে মাহাদের ডানদিকে গলার একটু নিচে লাগল। উপ বলেই মাহাদ বাম হাতে ক্ষতের জায়গায় হাত দিল। সাথে সাথে মাহাদের হাত বেয়ে রক্ত ঝরতে লাগল। বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে গেছে, কিন্তু এদের ঝগড়া থামেনি। রুমের ভিতর তুমুল ঝগড়া বেঁধে গেছে বাতাসি আর রূপসার। হাতে এত এত প্রমাণ থাকা সত্ত্বেও রূপসা থামার মতো মেয়ে নয়। একে একে বাসার সবাই এসে জড়ো হল। লাবিবা বেগম সাদকে নিয়ে রুমে ঢুকতেই দেখল তার শাশুড়ি অকথ্য ভাষায় গালাগাল করছে। সাদ চিৎকার চেঁচামেচিতে ভয় পেয়ে ওর দাদিকে ঝাপটে ধরেছে। কারণ রূপসা বারবার মাহাদের নাম নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলছে। কামরান সাহেব সাদকে ওভাবে দেখেই দ্রুত এগিয়ে এলেন। স্বামীকে এগিয়ে আসতে দেখে লাবিবা বেগম উত্তেজিত হয়ে হয়ে জিজ্ঞেস করলেন, এই এখানে কি হচ্ছে? মাহাদ কই? মাহাদের সাথে আবার কি ঘটল? কামরান সাহেব রেগে গিয়ে চোখ কটমট করে তাকালো লাবিবার দিকে।
তিনি এত চিৎকার চেঁচামেচির ভিতরও নিচুগলায় বলে উঠলেন, তুমি কবে একজন দায়িত্ববান নারী হয়ে উঠবে? সাদকে এখানে নিয়ে এসেছ কেন? দেখছ না ওর রিয়াক্ট কেমন হচ্ছে? তাও আবার ওর বাবার নাম ধরে এখানে ঝগড়া চলছে। লাবিবা ঠিকমতো কথা শুনতে পেল না, কিন্তু কামরান সাহেব আর এক মুহূর্তও দেরি না করে সাদকে কোলে নিয়েই রুম থেকে বের হয়ে এলেন। সাদ ওর দাদাজানের গলা জড়িয়ে ধরে চুপ করে রইল। কামরান সাহেবের ইচ্ছা হচ্ছে এখনই এখান থেকে ছুটে চলে যেতে। ছেলেটার সম্মান আর রাখল না রূপসা। কথাগুলো ভাবতেই তিতিরের কথা মনে হল। এই মেয়েটা শেষে তিতিরের কোনো ক্ষতি করেনি তো? ও থাকলে তো এতক্ষণে চলে আসত। কামরান সাহেব খানিকটা অস্থির হয়ে তার এক দেহরক্ষীকে বলল, দেখত আমার ছোট বৌমা কোথায় আছে। এমন সময় সাবিনা কাছে এসে বলল, সাহেব, কারে খুঁজতাছেন? সাবিনা, তিতির কোথায় রে? তুই কি ওকে দেখেছিস? মেয়েকে রেখে ও কোথায় গেছে? আপা তো ভাইজানের পিছে পিছে গেল অতিথিরে এড়ো দিয়া। কিছু দরকার ছিল? মাহাদের সাথে গেছে। কামরান সাহেব কথাটা বলেই ফোন বের করে ড্রাইভারকে কল দিয়ে বলল, সাবের, মাহাদ কি গাড়ি নিয়ে বের হয়ে গেছে? জি স্যার, ছোট সাহেব তো প্রচণ্ড রেগে ছিল। ম্যাডাম আর গোলাবও তার সাথে গেছে। আচ্ছা ঠিক আছে। কামরান সাহেব কিছুটা হলেও মনে শান্তি পেলেন। তিতির সাথে যাওয়া মানে মাহাদকে শান্ত করা ওর বাম হাতের খেল। থাক কিছুটা সময় তারা একান্তে কাটাক। রূপসার বর তুষার কিছু বুঝতে পারছে না। মাহাদ আর যাই হোক এমন কাজ সে কখনো করবে না। সে মাহাদ সম্পর্কে অনেক কিছু জানে। তার স্ত্রীকে নিয়ে কম কাহিনী হয়নি। এমন একটা মহান পুরুষ কেন তার স্ত্রীর সাথে এমন অশোভন আচরণ করবে? তুষারকে দেখে বাতাসি বিবি চিৎকার দিয়ে বলল, তোমার নষ্টা বউয়ের বিচার করো। এর কত তো বিশ্বাস করে না কেউ। দেহ তোমার বউয়ের হাতে ওই যে ক্যামেরা আছে না, সেহানে সব প্রমাণ আছে। একটু ভালা কইরা দেহ। এত বছর সংসার করতাছ আর বউরে চিনতে পারলা না। বাতাসির ভাষা কিছুটা হলেও শুদ্ধ হয়েছে, যা শুনে নিসা খানিকটা অবাক হয়ে গেল। এই মহিলা আর কত নাটক করবে? এদিকে বাতাসির কথা শুনেই রূপসা ওর হাতে রাখা ক্যামেরাটা এত জোরে ছুঁড়ে মারল যে সেটা সাথে সাথেই ভেঙে গেল। তুষার সাথে সাথে রূপসার হাত চেপে ধরে বলল, তুমি ওটা ফেলে দিয়ে ভাঙ্গলা কেন? ওখানে কিছু নেই। ওটা ওদের দাদি আর নাতির সাজানো প্ল্যান ছাড়া কিছু না। তাছাড়া দেখছ না, মাহাদ কাজগুলো করে চোরের মতো পালিয়ে গেছে। ওর কি আর মুখ দেখানোর জো আছে নাকি? আর এত কিছু দেখেও আবার আমাকে প্রশ্ন করছো কেন? নিসা খেপে গেল রূপসার কথা শুনে। বিয়াদব অসভ্য মেয়ে কোথাকার। এক থাপ্পড়ে দাঁতের মাড়ি খুলে ফেলব। আর কত নাটক করবে? মাহাদ যদি তোমার উপর হামলা করে তাহলে তুমি মাহাদের রুমে কেন রয়েছে? তাহলে মাহাদের তো তোমার রুমে থাকা উচিত ছিল। তুমি এখানে কি করছো? আর তোমার মতো মেয়ে উপর মাহাদের নজর থাকলে ও তিতিরকে বিয়ে করত না। তোমার কাহিনী তো আমরা কম জানি না। রূপসা নিজেকে বাঁচানোর জন্য নানা কথা বলে যাচ্ছে মাহাদের নামে। এবার লাবিবা আর ফুয়াদ রেগে গেল রূপসার উপর। হারামজাদা নে ওই ফকন্নির পক্ষে নে। কেমন করে মিথ্যা কথা বলছে দেখ বলে বাতাসি ফুয়াদকে সবার সামনে ইচ্ছামতো গালাগাল দিতে লাগল। হাজি মোহসিন আইছে। দরদ যেন উতলে পড়ছে। মন চাইতাছে তোর চোপাই ভাঙ্গি। নানি চুপ করবেন। তোমাদের এত সম্মান দিয়ে দাওয়াত করে আনলাম আর তার প্রতিদান এভাবে তোমরা দিচ্ছ। তোমরা তো দেখছি অকৃতজ্ঞের দল।
রূপসার এমন কথায় তুষার ঠাস ঠাস করে সবার সামনে থাপ্পড় মারল রূপসাকে। এই তুমি যদি এতই সত্যবাদী হও তাহলে ওই ক্যামেরা ভাঙলে কেন? আমাকেও দেখতে দিতে। সেখানে কি ছিল? তোমার আচরণই বলে দিচ্ছে তুমি কতটা খারাপ কাজ করেছ। বিয়ের আগে যদি আমি জানতাম তোমার ব্যবহার এরকম তাহলে তোমাকে বিয়ে করা তো দূরে থাক, তোমার মুখ অবধি দেখতাম না। আমি সত্যি বলছি তুষার, এমন কাজ আমি করিনি বলে সবার সামনে রূপসা কেঁদে উঠল। আমার সন্তান আছে, আমি কেন এসব করব বল? হ্যাঁ তাই তো, তোমার তো সন্তান আছে। সেই সন্তানের মাথা ছুঁয়ে এবার বলবা তুমি সত্যিই কথাগুলো বলছো কিনা। তাহলে আমি তোমার সব কথা মানব। কথাগুলো বলে তুষার রূপসাকে টেনে হিচড়ে নিয়ে যেতেই রূপসা থমকে দাঁড়ায়। সে আর তুষারের সাথে যেতে চায় না। অবশেষে সে তুষারের পায়ে পড়ে কাঁদতে লাগল আর নিজের দোষ স্বীকার করল। সবার সামনে তুষারের মাথা হেঁট হয়ে গেল। কত আনন্দে তার পরিবার এমন একটা নামজাদা পরিবারকে নিমন্ত্রণ করেছিল। সবার সামনে কত গর্ব ভরে নিজের ভাগ্যর প্রশংসা করছিল। কিন্তু নিজেরই স্ত্রী সবকিছু শেষ করে দিয়েছে। আর মুখ দেখানোর জো রইল না। তুষার রূপসার বাবাকে উদ্দেশ্য করে বলল, আর যাই হোক, আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনার মেয়ের থেকে আলাদা থাকতে চাই। রূপসার বাবার চোখমুখ শক্ত হয়ে গেল। নিজ শাশুড়ির দিকে কঠোর চোখে চেয়ে বলল, আজ যদি আমার মেয়ের সংসার ভেঙ্গেছে তো মনে রাখবেন, আপনার মেয়েরও সংসার ভেঙ্গে যাবে শুধুমাত্র আপনারই কারণে। সংসার ভাঙ্গলে আর কি? মজিদ সাহেব জানত সে একখান হারামজাদা পুতো জন্ম দিছে। তাই সবকিছু যায় নাই, হের পুতের নামে কোনো সম্পত্তি দেয় নাই। সব এর মায়ার নামে লেইখা দিছে। তাই বাস্তব হারা না হন চাইলে এর মায়ারে নিয়াই থাকতে হবে। আর যদি এর মায়ার শরীরে কেউ ফুলের টোকাও দেয় তাহলে তারে জেলের ভাত খাওয়ামু। এর মাইয়া না থাকলে তারে যে ভিক্ষা কইরা খাইতে হইত, হেইডা কি সে ভুইলা গেছে? কথাগুলো বলে বাতাসি বিবি ফুয়াদকে একটা হোঁচনা মেরে বলল, সার্কাস দেখাতাছোস? বাড়ি তো চল, এইখানে এক দণ্ডও থাকুমো না। এরা সগলে এক রহম। রজনী কিছু বলতে গিয়েও বলতে পারল না। রূপসা কেঁদেই চলছে। রূপসার কান্না দেখে বাতাসি ভুবনজয়ী একটা হাসি দিয়ে বলল, যেইতা কা তেইতা মিলে, রাজা কা রানী, খাপসা কা খাপসি মিলে, ভূসা কা ভূসানি। যার যেমন যোগ্যতা তার তেমনই সঙ্গী মিলবে। আর মাহাত কইছে ওর বিচার যদি তোমরা না করো তাইলে ও নিজেই ওই ছুরির বিচার করব। ওর বিচার মানে তোমার মাইয়া সহ তোমার ইজ্জত শেষ। মনে রাইখো, পাপ বাপকেও ছাড়ে না। ফুয়াদ রুম থেকে দ্রুত বের হয়ে ওর বাবার কাছে এসে বলল, বাবা, মাহাত কোথায়? সবাইকে রেডি হতে বলেন, আজই বাসায় চলে যাব আমরা। মাহাতকে ফোন দে তো, ও কল ধরছে না। ফুয়াদ মাহাতকে কল দিতেই বাতাসি ফোন নিয়ে নিচে নেমে এসে বলল, মাহাদের ফোন তো এই হানে, বাদ দে না, ওর সাথে তিতির আছে। অত টেনশন করিস না, ওরা আসলে বের হয়ে যাব আমরা। ওকে একটু সময় দেওয়া উচিত। ফুয়াদ আর কথা বলল না। ফুয়াদ সাদকে শুধু বলল, বাবা গোলাপ কই? গোলাপ ভাইয়া তো বাবার সাথে গেছেন বড় বাবা। আচ্ছা ঠিক আছে বলে ফুয়াদ অন্যদিকে চলে গেল। এত সব ঘটনা শুধু রূপসার বড়ই জানে। তাই ফুয়াদ সহ সবাই স্বাভাবিক আচরণ করছে। হাজার হলেও রূপসার ঘর ভেঙ্গে যাক তারা সেটা চায় না। জনমানব শূন্য রাস্তা, তাও আবার শীতের রাত। চারদিকে কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট। দূর দূরান্ত থেকে শেয়াল আর বিভিন্ন প্রাণীর আওয়াজ ভেসে আসছে। মাহাদ নেতিয়ে পড়েছে।
গাড়ির ভিতরের লাইটের আলোয় স্পষ্ট দেখা গেল মাহাদের চোখ দিয়ে টপটপ করে অশ্রু ঝরছে। কিছুক্ষণ আগেই তাকে কারা যেন গুলি করেছে। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে কোনো কিছু বোঝার আগেই কিছুক্ষণ পর একদল লোক গাড়ির দিকে দৌড়ে এল। মাহাদ বাম হাতে গিয়ার বাড়িয়ে দিয়েই গাড়ি আবার ঘুরিয়ে সামনে নিয়ে যেতে লাগল ফুল স্পিডে। তিতির স্তব্ধ হয়ে গেছে। মন যা ভেবেছে তাই হয়েছে। মাহাদের ক্ষত স্থান দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে। তিতির ডুকরে কেঁদে উঠল। আল্লাহ এত বড় পরীক্ষা আমার নিবেন না, যা আমার সহ্যর বাহিরে। তিতির হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরেই গাড়ির ভিতরের লাইট বন্ধ করে দিল। এক হাতে হিজাব টেনে খুলে সেটা দিয়ে চেপে ধরল গুলি লাগার স্থানে। মাহাদ অনেক কষ্ট বলে উঠল, তিতির, যাই কিছু ঘটুক না কেন তুমি কোনো শব্দ করবে না, এমনকি গাড়ি থেকে বেরো হবে না। এটা আমার আদেশ। মাহাদ ভালো করেই জানে এদের কাছে তিতির কতটা অনিরাপদ। যদি ঘুণাক্ষরেও টের পায় ওরা মাহাদের স্ত্রীও সাথে আছে তাহলে সব শেষ করে দিবে। এতে তিতিরের সম্মানহানি করতে ওরা একটুও ভাববে না। তিতির আল্লাহকে ডাকছে আর কেঁদেই চলছে। শত্রুদের ফেলে তারা অনেক দূরে চলে এসেছে। এমন সময় অন্য একটি দল রাস্তা আগলে 5টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। পিছনেও ওদের ফলো করে আরও গাড়ি আসছে হয়তো। আর কোনো উপায় না পেয়ে তিতিরের সুরক্ষার জন্য মাহাদ গাড়ি থামাল। গাড়ি থামতেই কয়েকজন লোক এসে মাহাদকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামাল। মাহাদের মধ্য ওই অবস্থায় অন্ধকারে তিতিরের হিজাব তিতিরের দিকে ছুঁড়ে মেরাই গাড়ির হেডলাইট সহ ডোর বন্ধ করে দিল, যাতে ওরা তিতির ও গোলাপকে দেখতে না পায়। মাহাদকে ওরা রাস্তার মাঝখানে টেনে নিয়ে গেল। এরপর একটা লোক হকিস্টিক দিয়ে পায়ে কয়েকটা বাড়ি দিয়েই ওর চুল ধরে মুখটা উপরে তুলে বলল, আমায় চিনতে পেরেছিস? তোকে বহুদিন থেকে ফলো করছি, আজ তোকে নাগালে পেলাম। বাপ মন্ত্রী, বড় ভাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তুই বিশাল বিজনেসম্যান। তুই কি ভেবেছিস এত স্ট্যাটাস তোকে বাঁচাতে পারবে? আমি ভুলি নাই সেই দিনের কথা, যেদিন ভরা থানায় তোর ভাই আর সমস্ত পুলিশদের সামনে আমাকে তুই বেদম মেরেছিলি। তোকে বলেছিলাম আজ থেকে তোর মৃত্যুর দিন গুনে রাখো। আজ সেই দিন এসেই পড়েছে। আজ কিভাবে মারবি আমাকে? মেরে দেখা। কথাগুলো বলে এলোপাথারি মাহাদের শরীরের উপর হকিস্টিকের বাড়ি পড়তে লাগল। তিতির গোলাপের মুখটা চেপে ধরে গাড়িতে বসে অঝরে চোখের জল ফেলছে আর আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ একটা সুযোগ দাও আমাকে তার কাছে যাওয়ার জন্য। তাকে আমার কাছ থেকে কেড়ে নিবেন না। আমার আর আমার 2 সন্তানের জীবন কেড়ে নিয়েন না। সে আমাদের জীবন। আমরা তাকে ছাড়া এত কষ্ট নিয়ে পৃথিবীতে থাকতে চাই না। আল্লাহ রহম করো আমাদের উপর। আমার ইবাদতের যদি কমতি থাকে তাহলে আমি আরও কঠোর তপস্যা করব ইবাদতের জন্য, তবুও আমার অলংকারকে আমার কাছ থেকে কেড়ে নিবেন না। আমিন। গোলাপ হাত পা ছুঁড়ে চলেছে। ও যতই ছুটাছুটি করছে তিতির ততই ওকে বুকের সাথে চেপে ধরছে। সে প্রাণপণে মাহাদের কাছে যেতে চাচ্ছে। মাহাদের শরীরের প্রতিটা আঘাতে ওর শরীর ভয়ানকভাবে কেঁপে উঠছে। মনে হচ্ছে মাহাদের শরীরের আঘাত ওর শরীরে এসে পড়ছে। এদিকে লোকটি মাহাদের গলা শক্ত করে চেপে ধরে বলল, শুনেছি তোর বউ নাকি খুব সুন্দরী। তোর মৃত্যুর পর ওর তো সঙ্গী দরকার। তখন না হয় ওকে আমার বেডে নিয়ে আসব। আমার বউকেও আমি ভালোবাসতাম খুব। তার জন্যই তো তোর ভাইয়ের সাথে ঝামেলা বেঁধে গিয়েছিল। কিন্তু মাঝখানে তুই এসে নাক গলালি। বউ পুরনো হয়ে গেছে বুঝলি, তাই নতুনের স্বাদ নিতে মন চায়। এতে তোর বউ। কথাটা শেষ হওয়ার আগেই মাহাদ সামনে লোকটির হাত থেকে হকিস্টিক কেড়ে নিয়েই লোকটির ঘাড়ে গায়ের শক্তি দিয়ে একটা হকিস্টির বাড়ি বসিয়ে দেয়।
লোকটি ধাম করে রাস্তায় পড়ে গেল। লোকটি পড়ে গিয়ে ছটপটাতে লাগল। তারপর চিৎকার দিয়ে বলল, ও যেন বাঁচে না, ওর মৃত্যু দেখতে চাই আমি। লোকটির ছোট ভাই সহ কয়েকজন মিলে মাহাতকে গায়ের শক্তি দিয়ে এলোপাথারি বাড়ির উপর বাড়ি দিতে লাগল। হ্যাঁ, আমাকে বেঁচে রাখিস না, মেরে ফেল আমায়। আমি যদি একবারও বেঁচে যাই তাহলে তোদের একজনকেও আস্ত ছাড় দিব না। তোদের 40 বের করেই তবে দম নিব। কথাগুলো বলেই মাহাত জ্ঞান হারিয়ে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়। একটা লোক মাহাতকে চেক করে বলল, বসো, মনে হয় না আরে বাঁচবে। এভাবে রাস্তায় পড়ে থাকলে কিছুক্ষণের মধ্য ডেড। এমন শীতের রাতে এই নির্জন রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। অন্য একটা লোক মাহাতকে ঠেলে রাস্তা থেকে কিছুটা দূরে সরিয়ে দিল, যাতে কেউ এদিক দিয়ে আসলেও দেখতে না পায়। এমনিতেই এভাবে কিছুক্ষণ পড়ে থাকলে সে এমনিই মারা যাবে। সব কাজ শেষ করে তারা গাড়িতে উঠেই চলে গেল। তারা সবাই চলে যেতেই তিতির গোলাপের মুখ ছেড়ে দিয়ে হিজাব আর ফোনটা নিয়ে জলদি ডোর খুলতেই গোলাপ বিকট শব্দে লাফিয়ে পড়ে মাহাদের কাছে দৌড় দিল। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গোলাপকে অনুসরণ করে তিতির প্রাণপণে ছুটতে লাগল। তিতিরের চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। চারদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গোলাপ করুণ কণ্ঠে মাহাদের পাশে দাঁড়িয়ে ডাকতে লাগল। তিতির আছড়ে পড়ল মাহাদের পাশে। মাহাদ, মাহাদ বলে তিতির মাহাদকে ঝাঁকিয়েই চলছে। মাহাদের শরীরে গরম কোনো কাপড়ও নেই। শরীরটা যেন ধীরে ধীরে জমে যেতে শুরু করল। তিতির কোনো হুঁশ না পেয়ে আল্লাহকে ডাকতে লাগল, হে দুনিয়া ও বেহেস্তের পরম করুণাময় আল্লাহ, আপনি পথ প্রদর্শক, আপনি ক্ষমতাশীল, আপনিই দয়ার সাগর। আমরা অসহায় বান্দা, শুধু আপনার কাছেই আশ্রয় খুঁজি, আপনার সাহায্য চাই এবং আপনার দয়ার মুখাপেক্ষী থাকি। আমাকে সাহায্য করুন। যেখানে সমস্ত পথ সমাপ্ত হয় সেখান থেকে আপনি আপনার নূর দিয়ে অসহায় বান্দাদের পথ দেখান। আমাকে সাহায্য করুন আমার প্রভু। তার জ্ঞান শীঘ্রই ফিরিয়ে দিন। আমাকে পথ দেখান প্রভু। আমিন। কিছুক্ষণ পর মাহাদ একটা হেঁচকি তুলে শ্বাস নিল। তিতির জোরে জোরে মাহাদের হাতের তালু ঘষিয়ে দিতে লাগল। আর জোরে জোরে বলতে লাগল, মাহাদ আমি তিতির। চোখ খুলুন, দেখেন আমি আপনার কাছে। নিস্তব্ধ রাত্রিতে কথাগুলো দূর থেকে বহুদূর অবধি ছড়িয়ে পড়ল। মাহাদের যেন একটু হুঁশ হল। আস্তে আস্তে চোখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তিতিরের হাতটা চেপে ধরে অনুরোধের স্বরে বলল, তিতির এখান থেকে চলে যাও। ওরা আবার আসবে। অন্য দল জানে তুমি আমার সাথে ছিলে। আমি মনে হয় আর বাঁচব না। তুমি নিরাপদে গোলাপকে নিয়ে চলে যাও। আমাদের সন্তানদের জন্য হলেও কোনো একজনকে বাঁচতে হবে। মাহাদের এমন কথা শুনে তিতির প্রচণ্ড রেগে গেল। তিতির চিৎকার দিয়ে বলল, আপনাকে ছাড়া আমার চলবে না। আপনি শুনতে পাচ্ছেন, আমাদের সন্তানদেরও আপনাকে ছাড়া চলবে না। আজ যদি আপনার কিছু হয়ে যায় আমি কি করব নিজেও জানি না। হে আল্লাহ, সারা জীবন আপনি আমার পরীক্ষা নিয়েছেন। আমি এই পাপী বান্দি আজ আপনার পরীক্ষা নিব। আপনি কিভাবে ওনাকে রক্ষা করবেন আমি জানি না। আমি শুধু এটাই জানি, সুখে হোক আর দুঃখেই হোক, আমি আমার স্বামীর সাথে বাকি জীবনটা কাটিয়ে দিব। যার দায়িত্ব শুধু আপনারই নিতে হবে। তিতির ওর ওড়নাটা খুলে মাহাদের ক্ষতস্থানে হিজাবটা চেপে ধরে ওড়না দিয়ে শক্ত করে বেঁধে, আল্লাহ আকবার বলেই মাহাদকে একটা হ্যাচকা টান দিয়ে দাঁড় করাল। আল্লাহর রহমতে মাহাদ আর জ্ঞান হারায়নি। তিতির মাহাদকে টেনে আনতেই দেখল, দূরে কয়েকটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে এদিকে। আল্লাহ সাহায্য করুন বলে তিতির মাহাদকে নিয়ে অন্য পথে হাঁটা দিল।
গোলাপ যেহেতু একটা সর্ববিষয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, তাই নিঃশব্দে তিতিরকে পথ দেখিয়ে নিরাপদ রাস্তার দিকে অগ্রসর হতে লাগল। কিছুদূর যেতেই গোলাপ পিছু ফিরে বারবার চাইছিল। গোলাপের চোখ দুটি জ্বলজ্বল করে জ্বলছে। সেই চোখের আলো দেখে তিতির মাহাতকে নিয়ে অগ্রসর হচ্ছে জঙ্গলময় পথ দিয়ে। এক নিমিষেই সাদা কুয়াশাচ্ছন্নতে হারিয়ে গেল তারা। কিছুদূর যাওয়ার পরে মাহাত তিতিরকে সহ নিচে পড়ে গেল। তিতির আমি আর পারছি না বলে জোরে জোরে শ্বাস নিতে লাগল। তিতির হন্তদন্ত হয়ে কেবল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে যাবে এমন সময় মাহাত নিষেধ করল লাইট জ্বালাতে। গোলাপের শরীরে হাত বুলিয়ে কিছু একটা বোঝাতে চেষ্টা করল মাহাত। সাথে সাথে গোলাপ দৌড়ে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। তিতির আমাকে সাহায্য করো বলতেই তিতির মাহাতকে আবার তুলে দাঁড় করাল। এত কষ্টের মধ্যে তিতির আল্লাহকে স্মরণ করতে ভুলে যায় না, বরং আয়াতুল কুরসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোরআনের আয়াতগুলো পাঠ করতে থাকল। এমন সময় গোলাপ আবার চলে আসল। মাহাত বড় একটা নিঃশ্বাস নিয়ে খুব কষ্টে বলে উঠল, তিতির, গোলাপকে অনুসরণ করো। কথাগুলো বলে মাহাত প্রায় সম্পূর্ণ শরীরের ভর তিতিরের উপর দিয়ে চলতে লাগল। খানিকটা চলার পর গোলাপ থেমে গেল। একটা গাছের নিচে এসে দাঁড়াল তারা। মাহাত তিতিরকে সহ বসে পড়ল। আর চলার ক্ষমতা নেই, পা দুটো যেন অবশ হয়ে আসছে। মাহাত ঢোক চিপে বলল, তিতির, আমি পায়ে একদমই শক্তি পাচ্ছি না, তুমি একটু দেখতো। তিতির আগে নিজের শরীরের লংকটটা খুলে মাহাতকে পরিয়ে দিয়ে ওর পায়ের তালু বারবার ঘষে দিতে লাগল আর দোয়া পড়ে সেখানে ফু দিতে লাগল। তিতির হচ্ছে না, আরও দ্রুত জোরে জোরে পায়ে ম্যাসেজ করতে থাকো, না হলে পা অচল হয়ে পড়বে। মাহাদের কথা শুনে তিতির প্রাণপণে পা ম্যাসেজ করে দিতে লাগল। মাহাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও তিতিরকে বুঝতে না দিয়ে দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। এমন সময় দূরে দেখল কয়েকটা লাইটের আলো এদিক ওদিক ছুটাছুটি করে এদিকে আসছে। মনে হয় তারা তিতির আর মাহাতকে খুঁজছে। শত্রু যেন তাদের দোরগোড়ায় এসে পৌঁছাল। তিতির দ্রুত উঠে মাহাদের কাছে গিয়ে মাহাতকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে টেনে আরও গাছের আড়ালে নিয়ে গেল। তারপর মাহাতকে বুকের ভিতর নিয়ে গোলাপকে কাছে ডেকে মনের ভয়কে ছুঁড়ে ফেলে দুহাত তুলে মোনাজাত ধরল, ইয়া আমার রব্বে, আপনিই করুণাময় এবং ক্ষমাশীল। আমার মালিক, আমরা আপনার অকৃতজ্ঞ বান্দা। আমরা আপনার দয়ার প্রতি যথেষ্ট শুকরিয়া আদায় করতে পারি না। আমাদের ক্ষমা করুন প্রভু। আমি স্মরণ করছি আপনার সেই মহিমাময় দিনগুলোকে, যে দিনগুলোতে আপনি আপনার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেরদের হাত থেকে রক্ষা করেছিলেন যখন তিনি গুহায় আশ্রয় নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জালিমদের হাত থেকে রক্ষা করতে গুহাকে দুর্গ, মাকড়সার জালকে বর্ম এবং পাখিকে বর্লম রূপে পাঠিয়েছিলেন। আজ তেমনি একদল জালিমের দল আমাদের পিছু নিয়েছে। আপনি আমাদের জয়ী করুন এসব জালিমদের উপর। রক্ষা করুন আপনার অপার মহিমাময় শক্তি দ্বারা। আমরা তো একমাত্র আপনার উপরই ভরসা করি। ধৈর্য ও সাহসের সাথে এমন পরিস্থিতি মোকাবেলার শক্তি দিন। আমিন, আমিন, আমিন। মোনাজাত শেষ হতেই গোলাপ ছুটে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। তিতিরের কোনো বাধা এসে না মেনে সামনে এগুতে থাকে। তিতির ওর চুলের খোপা খুলে ফেলল। তারপর ওর লম্বা লম্বা চুল দিয়ে মাহাদের মুখটা আড়াল করল, যাতে মাহাদের মুখে কনকনে শীতের আঘাত না পড়ে। তিতির সব আল্লাহর উপর ছেড়ে দিয়ে মাহাতকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, আমরা এমন প্রভুর আয়ত্তে আছি যিনি সারা জাহানের মালিক। তার থেকে উত্তম হেফাজতকারী আর কে আছে? আমরা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই বিপদ থেকে মুক্ত হব।
হ্যাঁ, যারা একনিষ্ঠভাবে তার প্রভুকে স্মরণ করেন, প্রভু তাদের হেফাজতের দায়িত্ব নিজে তুলে নেন। তিনি তো অপার দয়াময় আর ক্ষমাশীল। গোলাপ ছুটছে শত্রুদের দিকে। কিছু একটা দৌড়ে আসতে দেখে শত্রুরা থমকে দাঁড়াল। ভালো করে লাইটের আলোয় দেখতে লাগল চারপাশটা। তারা দেখতে পেল সামনে সাদা একটা ধবধবে কুকুর দাঁড়িয়ে আছে। গোলাপ ওদের দেখেই আক্রমণাত্মক হুঙ্কার ছেড়ে চিৎকার দিয়ে জানিয়ে দিল তাকে অতিক্রম করা তাদের পক্ষে সহজ হবে না। একজন বলে উঠল, বসো, এটা মাহাদের কুকুর। এর অনেক রেকর্ড আছে। আমরা কেন গাড়ি চেক করলাম না? তখন করলেই ল্যাটা চুকে যেত। এত কষ্ট করতে হতো না। রোস্তম আমাদের না বললে তো আমরা জানতামই না ওর বউ আর কুত্তাও ওর সাথে ছিল। কথাগুলো বলে খেক খেক হেসে উঠল লোকটি। কুকুর এখানে আছে মানে আশেপাশে ওরাও আছে। এই সবাই খুঁজতে লাগো। কুকুরের কামড়ে হাই হলে ইনজেকশন নিতে হবে। এর বেশি কিছু তো আর হবে না। ওকে ভয় না করে এগিয়ে যাও। বসের হুকুম পেয়ে দলের বাকি লোকগুলো এগুতেই যা দেখল, তাতে তাদের হুঁশ উড়ে গিয়ে আবার মাটিতেই পড়ে গিয়ে আছাড় খেল। গোলাপের পরপর কয়েকবার ডাকে লোকগুলোর কাছে মনে হল শত শত কুকুর দাঁড়িয়ে আছে। সবার চোখে দিয়ে যেন আগুন ঝরছে। এমন দৃশ্য দেখে প্রাণের মায় যে যার মতো এদিক ওদিক ছুটাছুটি করতে লাগল। এটা একটা অশুভ জায়গা, এটা একটা অশুভ জায়গা বলে চিৎকার দিয়ে যে যেদিক দিয়ে পারল সেদিকেই দৌড়াতে লাগল। এমন সময় মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার তীব্র আলো ফেলে ঘুরে গেল। তারপর ঘুরে আবার এদিকেই এল। মনে হয় তারা কিছু খুঁজছে। তিতিরে ফোন ট্যাগ করে বড় একদল পুলিশ বাহিনী জঙ্গলে নেমে গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং ফুয়াদ। রাস্তায় পড়ে থাকা রক্তে শুকে 4টা কুকুর প্রাণপণে ছুটছে। তাদের পিছনে ফুয়াদরাও ছুটে চলছে। কামরান সাহেব আরও ফোর্স সহ রাস্তায় দাঁড়িয়ে আছেন। অস্থির মনে আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ আমার ছেলে আর তিতিরকে সুরক্ষায় রেখ। তাদের সাথে খারাপ কিছু যেন ঘটে না। ততক্ষণে 5টা প্রাইভেট কার তারা জব্দ করেছে। পথ যেন শেষ হচ্ছে না। ফুয়াদের বুকটা ভারী হয়ে যাচ্ছে। সব যেন ঠিক থাকে। এমন দুর্গমময় জায়গায় মাঝে মাঝে নেটওয়ার্ক অচল হয়ে পড়ছে। একসময় কোনো নেটওয়ার্ক আর পাওয়াই গেল না। আহত মানুষকে নিয়ে এতদূর আসা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা কি ভুল রাস্তায় এসেছি? তবে কুকুরগুলো এখনো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আরও গভীরে দৌড়ে যাচ্ছে। জঙ্গলে আরও 5টা পুলিশের দল নেমেছে। সাথে একটা সামরিকের দলও যোগ দিয়েছে। শেষে কুকুরগুলো জোরে জোরে চিৎকার দিয়ে ডাকতে লাগল। দূরে কুকুরের ডাক শুনে গোলাপ কান সজাগ করে ভুকভুক করে ডাকতে লাগল। কিন্তু কিছুটা দূরে গিয়েই শব্দ মিলিয়ে গেল। ওদের কাছে আর পৌঁছাল না। এমন সময় দলে দলে শিয়াল ডেকে উঠল। শিয়ালদের শত্রু কুকুর হয়। তাদের ডাক শুনলে কুকুর সেই ডাকের দিকে ছুটে যায়। 4টা কুকুর এবার এত জোরে দৌড়াতে লাগল যে তাদের কন্ট্রোল করা দায় হয়ে পড়ল। এভাবে আরও 10 মিনিট দৌড়ানোর পর গোলাপের দেখে মিলল। ফুয়াদকে চিনতে গোলাপের আর ভুল হয় না। ছুটে গেল ফুয়াদের কাছে। তারপর করুণ সুরে ডাকতে লাগল। লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেল গোলাপের চোখ ভেজা। এমনকি এখনো সে কাঁদছে। চলবে।